আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম ব্রহ্মাস্ত্র। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, ব্রহ্মাস্ত্র। রণবীর যে এমন একটা প্রস্তাব করে বসবে, এই কথা অসীমা স্বপ্নেও ভাবেনি। একটু চুপ করে থেকে বলল, সে কি করে সম্ভব? সে কি আর সম্ভব? একেবারেই সম্ভব নয়। রণবীর ব্যঙ্গের আমেজ মাখানো তিক্ত স্বরে বলল, কেন, মাথাটা কাটা যাবে? মাথা কাটা যাওয়ার কথা হচ্ছে না, তবে কতকাল দেখা সাক্ষাৎই নেই, হঠাৎ এতদিন পরে গিয়ে হঠাৎ এরকম একটা প্রস্তাব। রণবীর কণ্ঠে তিক্ততার স্বাদ বজায় রেখেই হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে বলে, তা কে আর স্বামী পুত্র নিয়ে সংসার করতে করতে প্রথম প্রেমের কাছে নিত্য হাজরে দেয় বলো? থামো, অসভ্যের মতো কথা বলো না। আহা, আগে তো সুসভ্যের মতোই বলেছিলাম। তুমি বেঁকে বসেই যে মেজাজ বিগড়ে দিচ্ছ। বলি, অসম্ভবের কি আছে এতে? কম বয়সের ইয়েটা লোকে সহজে ভোলে না, এটা তো ঠিক। ঘোষাল সাহেব বয়সকালে তোমাকে ভালোবাসার চোখে দেখতেন, এখন তোমার একটা অনুরোধ রাখতে পারলে বরং খুশি হবেন। অসীমা গম্ভীর হয়ে গিয়ে বলে, ইয়ে সম্বন্ধে জ্ঞানটা তোমার বেশ টনটনে দেখতে পাচ্ছি। সে যাক, তিনি যদি বা খুশি হলেন, আমি খুশি হই কি করে? আমার পজিশনটা ভেবে দেখেছ? রণবীর ভারী যেন আশ্চর্য হয়ে গেছে, এইভাবে বলে, এ আবার ভাবাভাবির কি আছে? লোকটার হাতে এখন কি বলে তোমাদের ওই ঈশ্বর কৃপায় ক্ষমতা রয়েছে প্রচুর। ইচ্ছে করলেই একটা ভালো চাকরি আমার করে দিতে পারে। শুধু তো একটু বলার ওয়াস্তা, সেইটুকু বলতে এত মানের হানি হচ্ছে কিসে? বোঝা শক্ত, বোঝানোটা যে আরো শক্ত বলে অকারণে টেবিল গোছাতে থাকে অসীমা। রণবীরের চোয়ালের পেশি দৃঢ় হয়ে ওঠে, কপালে খাঁজ পড়ে, কটু কণ্ঠে বলে ওঠে, যে বেটা ছেলেকে বউয়ের খোসামত করতে হয় তার জীবনে ধিক। খোসামত? আমাকে খোসামত করছো তুমি? আরক্ত হয়ে ওঠে অসীমার মুখ। তাছাড়া আর কি? রণবীর শ্লেষ তিক্ত স্বরে বলে, এতক্ষণ যা করছি বাংলা ভাষায় তাকে খোসামতি বলে। তুমি এমন করছো যেন কারো ঘরে আগুন লাগাতেই বলেছি। কিছুই না, তোমার সঙ্গে ঘোষাল সাহেবের পুরনো আলাপ। তোমার পক্ষে অনুরোধ করা সহজ, তাই এত করে বলা। সহজ? অসীমার মুখে একটা সূক্ষ্ম হাসি, হ্যাঁ, হাসির রেখাই ফুটে ওঠে। কি সহজ? কি সহজ? 11 বছর অদেখার পর দেবব্রতর বাড়ি বয়ে গিয়ে দেখা করে বেকার স্বামীর জন্য একটা চাকরির আবেদন করা কত সহজ? রণবীরদের হিসেব বোধহয় তাই বলে। দেবব্রত এককালে অসীমার সহপাঠী ছিল, বিশেষ একটু অন্তরঙ্গতাও ছিল, এ খবর জানে রণবীর। সেই সহপাঠী যে এখন আপন কৃতিত্বে ভাগ্যদেবীকে হাতের মুঠোয় পড়েছে, এই খবর আবার রণবীরই সংগ্রহ করে এনে অসীমাকে জানিয়েছে। ঘোষাল অ্যান্ড কোম্পানির বাড়বাড়ন্তর কথা জানতে পারলেই সেই খবরে সে অসীমার কর্ণগোচর করে। অসীমা কখনো কৌতূহল প্রকাশ করে না, বরং বিরক্তি প্রকাশ করে বলে, হয়েছে তো কি হয়েছে, তাতে আমার কি মাথা কিনেছে?
রণবীর চোখ মুখ কুঁচকে হেসে উত্তর দেয়, আহা, যতই হোক, এককালে সম্পর্কটা তো কিছু মধুর ছিল। সে একটা কেষ্টবিষ্ট কিছু করেছে, শুনলে শুনলে খুশি হবে বলেই তো বলা। কিন্তু সে তো অন্য কথা। এখন রণবীরের কি অন্যায় আবদার? দেবব্রত একটা মস্ত বড় কোম্পানির অংশীদার। দেবব্রত ইচ্ছে করলেই একটা ভালো চাকরি করে দিতে পারে। অতএব দেবব্রতর কাছে গিয়ে মিনতি জানাও, আমার স্বামীকে তোমার অধীনস্থ একটি কর্মচারী করে নাও, যেহেতু আমি আমার ছেলে মেয়ে নিয়ে কষ্টে পড়েছি। ছি 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 ছি। অসীমা স্থির স্বরে বলে, সহজ শক্তর ধারণা সকলের সমান নয়, কিন্তু তোমাকেই বলি, ওকে সেলাম ঠুকে ওর অধীনে কাজ করতে তুমি পারবে? পারবো না? পারবো কিনা জিজ্ঞাসা করছো? রণবীর মুখখানা প্যাঁচার মতো করে বলে, ভিখিরির আবার ইজ্জত? তাছাড়া না পারবারই কি আছে? আমি তো আর কখনো ওর সঙ্গে ডুয়েল লড়তে যাইনি। ও তো আমাকে চেনেই না। আর তোমাকে তো শিখিয়ে দিচ্ছি, এমন ভাবে যাবে যেন আমাকে লুকিয়েই গিয়েছ। আমি যথারীতি নিয়মতান্ত্রিক ভাবেই দরখাস্ত পেশ করব। তুমি শুধু নাম ঠিকানাটি জানিয়ে বিশেষ বিবেচনার জন্য অনুরোধ জানিয়ে আসবে। ব্যাস, হয়ে গেল। শেয়ানে কোলাকুলি। তারপর কে কাকে জানাতে যাচ্ছে? তাছাড়া ও হলো খোদ কর্তাদের একজন। চুনোপুঁটিদের সঙ্গে ওদের কি কাজ? অসীমা গম্ভীরভাবে বলে, আর যদি চিনতেই না পারে? বড় লোকের পক্ষে গরিব বন্ধুকে মনে না রাখাই স্বাভাবিক। ধরো চিনতেই পারল না। রণবীর মুচকি হেসে বলে, ওটা তোমার তর্কের কথা। চিনতে যে পারবে সে তুমিও জানো, আমিও জানি। তোমায় যে একবার দেখেছে সে কি আর জীবনে ভুলতে পারবে? আর একবার মুখটা আরক্ত হয়ে ওঠে অসীমার, তবু উত্তেজিত হয় না, শান্তভাবেই বলে, বেশ, না হয় চিনলই, কিন্তু অনুরোধ যে রাখবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তখন আমার মুখটি কোথায় থাকবে? অনুরোধ রাখবে কিনা সে গ্যারেন্টি নেই। রণবীর আর একটু প্যাঁচালো হাসি হেসে বলে, সে গ্যারেন্টিও আছে, আমি জানি আছে। অসীমার সারা মুখে যেন আগুনের হলকা। কণ্ঠস্বরকে আর অনুত্তেজিত রাখতে পারে না বুঝি। এতই যদি জানো, তাহলে কোন সাহসে পাঠাচ্ছ আমাকে সেখানে? কি মুশকিল, ঠাট্টা বোঝো না? রণবীর আর একবার হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। তারপর বলে, বুঝছো না? তুমি আমার শক্তি, তুমি আমার সাহস। ঠাট্টার কথা থাক। ঘোষাল সাহেব যে পুরনো বন্ধুত্বের খাতিরে না করতে পারবে না সেটা নিশ্চিত। আমি হলে অন্তত পারতাম না। বেশ, ভালো কথা, তোমরাই তোমাদের বোঝো, কিন্তু আমি পারবো না। পারবে না? এতক্ষণের পর ঝাড়া জবাব দিচ্ছ পারবে না? জবাব না দিয়ে কি করব? যা পারবো না তা পারবো না। তা পারবে না কেন? রণবীর প্রায় যেন ভেঙিয়ে ওঠে। মানের কানা খসে যাবে যে। মানের এখনো কিছু আছে? বলি, দেখেছো চারিদিক তাকিয়ে? সংসারের চেহারাখানা দেখেছো? ছেলে মেয়ে দুটোর হাল দেখেছো? অন্য মনস্কের মতোই একবার তাকিয়ে দেখে অসীমা। কিন্তু সংসারের চেহারাখানা দেখবার জন্য কি নতুন করে আবার তাকিয়ে দেখে বুঝতে হবে ছেলে মেয়েদের হাল? পুরনো রেস্তহীন বাসারে সংসারের একমাত্র উপার্জনশীল লোকটা যদি 17 মাস স্রেফ বসে থাকে, সেই সংসার যাকে চালাতে হয়, হাল বোঝবার জন্য বাইরে তাকাবার দরকার হয় তার? তবু তাকিয়েই দেখেছিল অসীমা, একটা শূন্য দৃষ্টি মেলে। তারপর সেই শূন্য দৃষ্টি স্বামীর দিকে ফিরিয়ে বলল, আমি কি জানি না? জানো, তার প্রমাণ তো পাচ্ছি না। নিজের মানের কথাটাই ভাবছো,
সন্তানদের প্রাণের কথা ভাবছো কই? ভাবো দেখি, কতদিন দুধ আসেনি বাড়িতে, কতদিন। থামো। রণবীর ভাবছিল যতই হোক মেয়ে মানুষের প্রাণ, এভাবে বুকে বিধিয়ে বললে কাজ হবে। কিন্তু অসীমার থামো শুনে আরও পথে ভরসা হলো না। অতএব অন্য পথ দরকার। এতক্ষণে নানা ভাব মিশ্রিত মুখটাকে এবার ভীষণাকৃতি করে ফেলে রণবীর বলে, এবার ধমকও খেতে হবে বই কি। বেকার পুরুষের আবার মান সম্মান। বেশ বেশ, এবার ভিক্ষেই ধরবো। স্বামী ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষে করবে, ছেলে মেয়ে দুটো খেতে না পেয়ে পটপট করে মরে যাবে, তাতে কি? মহারানীর তেজটা বজায় থাকলেই হলো। হ্যাঁ, মুখ কামড় দিয়েছে এবার রণবীর। আর আপত্তি করুক দিকে অসীমা। আড়ে আড়ে একবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখে রণবীর, দেখতে চেষ্টা করে কামড়ের প্রতিক্রিয়াটা কি হয়। ঠিক বুঝতে পারে না, রাগ, অপমান, দুঃখ, অভিমান কোনো ভাবেরই ক্রিয়া দেখতে পায় না সে মুখে। শুধু কেমন একটা প্রস্তর কাঠিন্য, আর অক্তিম নয়, রক্তহীন শুভ্রতা নয়, পাংশু বিবর্ণতা নয়, শুধু একটা নিষ্প্রাণ কাঠিন্য। বেশ, যাব বলে ঘর থেকে বেরিয়ে যায় অসীমা। যাক, রণবীর এবার নিশ্চিন্ত হতে পারে। অসীমার যখন একবার শিকার পেয়েছে, আর সে কথার নড়চড় হবে না। আর গেলে যে কাজ হবে সে বিষয়েও রণবীর নিশ্চিত। ঘোষাল সাহেবের কাছে পুরনো ভাবের ছুতো নিয়ে স্বামীর চাকরির আবেদন করতে যাওয়ার প্রস্তাবে ধক করে যে আগুন একবার জ্বলে উঠেছিল অসীমার চোখে, রণবীরের তা চোখ এড়ায়নি। সে আগুনের স্বরূপ চিনতে ভুল হবে, এত বোকাও নয় রণবীর। কপাল দোষে আজ রণবীরের এই অবস্থা, নইলে বিদ্যে সে ঘোষাল সাহেবের চাইতে কম নয়। ঘোষালও সাধারণ গ্রাজুয়েট। কপাল কপাল। ধনবানদের দিকে ঈর্ষার কুটিল চাউনি হেনে এই বলেই মনকে সান্ত্বনা দেয় অলস অপদার্থরা। চেষ্টা নয়, অধ্যাবসায় নয়, বুদ্ধিশক্তি নয়, শ্রমশক্তি নয়, শুধুই কপাল। এছাড়া আর কি সান্ত্বনাই বা আছে? যাক, অসীমাকে সময়ান্তরে একটু ঠান্ডা করতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে যে এতদিন পরে তুমি একটু অনুগ্রহ প্রার্থী হয়ে গিয়েছ, এ দেখে ঘোষাল সাহেব কৃতার্থই হয়ে যাবে। পুরুষ চরিত্র রণবীর তো বোঝে। দৈনন্দিন জীবন দুর্বহ, রান্না, ভাড়ার ঘরে অভাবের প্রচন্ড হা, সমস্ত সংসার হতে অহরহ নেই নেই ধ্বনি উঠছে। তবু তোলা বাক্সয় পোশাকগুলো এখনো লুপ্ত হয়ে যায়নি। গহনাপত্র সহজেই যায়, অভাবের প্রথম পদক্ষেপেই বিদায় নেয়, কিন্তু শাড়ি জামাগুলো তার থেকে স্থায়ী জিনিস। অতএব বাইরে বেরোতে হলে এখনো কিছুটা সৌষ্ঠব রক্ষা করা সম্ভব। বেশ ভালো করে সেজে গুজেই বেরিয়ে গেল অসীমা। আর ফিরে এসে হাতের ভ্যানিটি ব্যাগটা বিছানার উপর ফেলে বিছানারই একধারে বসে পড়ল। পরনের সিল্কের শাড়িখানা যে তুলে রাখা উচিত সে খেয়ালই করে না। রণবীর জানলার ধারে একটা বেতের চেয়ারে বসেছিল চুপচাপ। অসীমাকে পাঠিয়ে দিয়ে পর্যন্তই উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, লজ্জা অনেক কিছু বহন করে। যাবার সময় অসীমা যেরকম বাক্যহীন কাঠিন্যের আবরণে নিজেকে আবৃত করে যাবার প্রস্তুতি করছিল, তাতে আর তাকে সান্ত্বনা দেবার সাহস হয়নি। চলে যাবার পর নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছিল, নিজের সপক্ষে যুক্তি সংগ্রহ করে। রণবীর কি এমনই ছিল? ওর কি আত্মসম্মান জ্ঞান নেই কিছু? ওর কি আত্মসম্মান জ্ঞান কিছু কম ছিল? কি করবে, অভাবেই স্বভাব নষ্ট। মিনিট 2 অপেক্ষা করল রণবীর, অসীমা কোনো মন্তব্য করে কিনা দেখতে। না, অদ্ভুত একটা স্তব্ধতা। 1 মিনিটকে 1 ঘন্টা মনে হয়। বেশিক্ষণ সহ্য করা যায় না এই স্তব্ধতা।
তাই মিনিট 2 অপেক্ষা করে চেয়ারটা একটু ঘুরিয়ে নিয়ে ধাঁ করে বলে উঠল, শেষ অবধি তোমার আশঙ্কাই সত্যি হলো নাকি? বড়লোক বন্ধু চিনতে পারলো না? অসীমা উঠে দাঁড়ালো, সোজাসুজি রণবীরের মুখোমুখি। ঠোঁটের কোণে একটু ব্যঙ্গ হাসির আমেজ। চিনতে পারলো না মানে? আমাকে যে একবার দেখেছে সে জীবনে আর ভুলতে পারে নাকি? অসীমার আপাদ মস্তক একবার চোখ বুলিয়ে নিল রণবীর। এ ভঙ্গি অসীমার নূতন নয়, শুধু বিস্তৃত প্রায়। কতদিন হলো অসীমার এমন প্রসাধন মার্জিত মুখ দেখেনি সে। বিশেষ ভঙ্গিতে সিল্কের শাড়ি পরা চেহারা দেখে কি আনন্দ হলো রণবীরের? আনন্দ হলে কি চোখ দুটো জ্বালা করে ওঠে? 2-4 দিনের দাড়ি না কামানো গালে অজ্ঞাতসারে একবার হাতটা বুলিয়ে নিল রণবীর। তারপর কষ্টে হেসে বলল, আমার অস্ত্রেই আমাকে সংহার? তারপর অভিযানের রেজাল্টটা কি হলো? মুখখানা যা একখানা করে ফিরলে। তা আবার কি করব? অবজ্ঞার ভঙ্গি ঠোঁটে এনে অসীমা বলে, 275 টাকার একটা চাকরি জুটে গেল বলেই যে মুখখানাকে আহ্লাদে আটখানা করতে হবে তার কোনো মানে নেই। 275? হ্যাঁ, 275 টাকার চাকরি। রণবীরের পুরনো চাকরিতেও যা ছিল না। কষ্টে হাসি আনতে হয়েছিল মুখে, এখন কষ্টে হাসি চাপতে হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সত্যি নাকি ঠাট্টা? ঠাট্টা করবার কি গরজ পড়েছে? রণবীরের চোখে মুখে ফুটে ওঠে লোভ আর ক্ষোভ। চাকরি হয়েছে, এর চাইতে খুশির কি আছে? টাকার অঙ্কটাও লোভের উদ্রেক করবই কি, কিন্তু সত্যি হলো? সত্যি এখনো কোথাও কোনোখানে অসীমার এতটা মূল্য আছে? শুধু চোখেই নয়, সর্বশরীরের মধ্যে কেমন একটা জ্বালার অনুভূতি। রণবীর যেন আশা করেছিল হবে না, যেন না হলেই সে বেশি খুশি হতো। না হয় আরো দীর্ঘদিন বাড়িতে দুধ আসতো না, না হয় খুকু খোকার পাঁজরের হাড়গুলো আরো তীক্ষ্ণ হয়ে উঠত, না হয় হ্যাঁ, অনেক কিছু হতো। হ্যাঁ, অনেক কিছু হতো, তবু তাতে এত অপদস্থ হতো না রণবীর। অসীমাকে ঠেলে পাঠিয়ে দেবার মূল্যে যে শক্তি কাজ করেছিল সে তো চাকরি হবার আশা নয়, চাকরি না হবার ইচ্ছে। তা হলেও কথা কইতে হবে, ভালো করে জানতে হবে কত কাঠখড় পোড়াতে হয়েছে অসীমাকে। তার মধ্যেই যদি কিছু সান্ত্বনা খুঁজে পাওয়া যায়। গিয়েই দেখা পেয়েছিলে তাহলে? না পেলে আর এত শীঘ্র চলে আসতে পারলাম? আমি তো ভেবেছিলাম পুরনো বন্ধু অনেক দেরি করিয়ে দেবে, সহজে ছাড়তেই চাইবে না। রণবীরের কালো হয়ে ওঠা মুখটার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে অসীমা মাজা ঘষা টনটনে গলায় উত্তর দেয়, ভাবাই স্বাভাবিক। অলস মস্তিষ্ক কিসের কারখানা সে তো বাচ্চা ছেলেটাও জানে। রণবীর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রায় ধমকে সুরে বলে, কেবল কথার প্যাঁচ, কি হলো তাই বলো না। অসীমা এ ধমকেও নড়ল না, কেঁপে উঠল না, স্থির হয়ে দাঁড়িয়ে থেকে স্থির স্বরে বলল, খানিকটা সময় নিয়ে বলবার মতো তো আর কিছু হয়নি, গেলাম বললাম হয়ে গেল। কৃতার্থ হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েই দিল, কাল থেকেই যেতে হবে। একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটারও? কাল থেকেই যেতে হবে? এতক্ষণে যেন উষ্মা প্রকাশের একটা পথ পেয়েছে রণবীর। কি কাজ কি বৃত্তান্ত কিছুই জানলাম না, নেবার উপযুক্ত কিনা বিবেচনা করলাম না, একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার? আমি যদি না যাই কাল? অসীমা হঠাৎ কনকনে গলায় হেসে ওঠে, যেমন হাসি অনেক দিন এই ঘরে বাজেনি তেমনি হাসি। ঘরের দেওয়াল থেকে ছাদ অবধি যেন ধাক্কা খেয়ে ফিরল এই বাজনার সুর। তোমার ওখানে যাবার কি দরকার, আমি একাই যেতে পারবো। অফিস তো ধর্মতলায়,
ওখানে যেতে আর পথ হারিয়ে ফেলবো না। ও, চাকরিটা তাহলে তোমার? তবে তুমি যে শেষ অবধি রাজি হবে না এ তো আমি জানতামই, তাই তোমার নাম না করে নিজের কথাই বলেছিলাম। না বলবই বা কেন? গ্র্যাজুয়েটই না হয় হইনি, 3rd ইয়ার পর্যন্ত পড়েছিলাম তো। বললাম, পরের পয়সায় বসে বসে খেয়ে অরুচি ধরে গেছে, একটা চাকরি দাও না করি। ও বলল, এক্ষুনি দিচ্ছি, এই দণ্ডে। ধন্য হয়েই বলল। শ্রোতার পুড়ে কালো হয়ে ওঠা মুখখানা আরও পুড়তে পুড়তে পাঙাশ মূর্তি হয়ে উঠলেই বা ছাড়বে কেন অসীমা? যে মেয়ে নিজেরই নিভৃত নির্জনে পড়ে থাকা ছোট্ট একটুখানি ঘরখানিতেও আগুন লাগাতে বাধ্য হলো, অপরের ঘরের দিকে অগ্নিবাণ ছুটতেই বা মমতা হতে যাবে কেন তার?